শুভ সকাল। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। শীত প্রায় শেষের পথে। আমরা যদিও এখনো অতটা গরমের ভাব পাই না, তারপরেও বলা যায় যে গরম প্রায় চলেই আসলো। এ কারণে বলছি বা এই কারণে আশা করছি আমরা সবাই ভালো আছি। তবে একটা বিষয়, তোমরা সবাই সাবধানে থাকবা। আমরা জানি যে ঋতু পরিবর্তনের সময় অনেক ধরনের অসুখ আমাদের আক্রমণ করে। সেই দৃষ্টিকোণ থেকে তোমরা স্বাভাবিক থাকবা, সুস্থ থাকবা এবং সচেতন থাকবা, এটাই কামনা করি। গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম বা গত লেকচারে তোমরা যেটা জেনেছিলা বা যতটুকু আমরা এগিয়েছিলাম, ঠিক আমরা তারপর থেকে আজকে শুরু করব। গত ক্লাসে আমরা এটুকু জেনেছিলাম যে জীব কি, জীবজগৎ কি, কি বৈশিষ্ট্য নিয়ে এই জীবদের বৈশিষ্ট্য থাকে, তাদের ভিত্তিতে কি ভাগে ভাগ করা যায়, কে এগুলা বিভক্ত করলো, কি উদ্দেশ্যে বিভক্ত করলো, আমরা এটা জেনেছিলাম। আজকে আমরা ঠিক ওখান থেকে শুরু করব। এটা বর্ণনামূলক দিয়ে শুরু করব। যে 5টি ভাগে ভাগ করেছিল বিজ্ঞানীরা, যে জীব জগৎকে 5টি শ্রেণীতে ভাগ করেছে, 5টি রাজ্যে জগৎ ভাগ করছে। তার ছোট ছোট বিবরণ আমরা দিব, বিবরণগুলা তোমরা শুনবা এবং এই আমার কথা শোনার পাশাপাশি তোমরা বইটাও একটু দেখে নেবা, কারণ আমি তো সম্পূর্ণ বই তোমাদেরকে মুখে বলে শেষ করতে পারবো না। মূল টপিকস, মূল কথাগুলো আমি তোমাদেরকে জাস্ট ভেঙে দিব, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা আজকে আমাদের সেই যে জীব জগতের যে শ্রেণী বিভাগ, সেটা আমরা অঙ্কন করে ফেলি এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে আলোচনায় যাব। আজকে আমাদের মূল টপিকস হবে কি? টপিকস হবে শ্রেণী বিভাগ বর্ণনা। শিখব কি? উদ্ভিদের শ্রেণী বিভাগ, উদ্ভিদের প্রকার, এ দুটোই আজকে আমরা শিখব। কারণ আমরা চাইলেও বেশি করে তোমাদেরকে শেখাতে পারি না বা চাই না। এই কারণে যে আমরা যখন তোমরা এটা লক্ষ্য করে দেখবা, আমরা খাচ্ছি না কিন্তু হঠাৎ করেই যদি কোনো কারণবশত হঠাৎ করে বেশি খেয়ে ফেলি, তাহলে আমাদের যে ভেতরের যে হজম প্রক্রিয়া বা খাদ্য বস্তু যে আমাদের শক্তি উৎপাদন প্রক্রিয়া, সেটা একটু ব্যাঘাত ঘটে, যার ফলশ্রুতিতে আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের ট্রাবল দেখা যায়। এ কারণে আমরা যেটা শিখবো, যতটুকু জানবো, অল্প অল্প করে জানবো। ঠিক আছে? আশা করি তোমরা দেখবা, সাথেই থাকো, আমি আলোচনায় যাই। আমরা গত ক্লাসে দেখেছিলাম এরকম জীব জগৎ এইভাবে আছে, উপরে জীব জগৎ, সেখান থেকে এইটা যদি আমার ডাউন অ্যারোতে দিয়ে যদি তোমাকে এইভাবে দেখায়, তাহলে প্রথমে কি ছিল? মনেরা। প্রথমে ছিল কি? মনেরা। তারপরে প্রোটিস্টা, তারপরে ফাঞ্জাই, তারপরে প্লান্টি, এবং সর্বশেষ ধাপ অ্যানিমেলিয়া। এটা আমি এ দিয়ে লিখি, তোমাদের বইয়ে সম্ভবত এ দিয়ে আছে, অ্যানিমেলিয়া।
পাঁচটা আমরা শিখেছিলাম। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম, যদিও বলেছি, তারপরও এটা উল্লেখ করার কারণ তোমরা পরে বুঝতে পারবা। আরেকটু আমি বলে দিই, এইটা আবিষ্কার করছিল কে? এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী মার্গুলিস এবং কে? হুইটেকার। কত সালে এটা করেছিল? 1978। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই বিষয়গুলা এমসিকিউতে আমাদের ম্যাক্সিমাম টাইপে আসবে, যে জীবজগতের শ্রেণীবিভাগ করা হয় কত সালে, অথবা জীবজগতের শ্রেণীবিভাগ করে কে। তোমাদের এই নামগুলো মনে রাখতে হবে। বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটেকার 1978-এ জীবজগতের শ্রেণীবিভাগ করে। আচ্ছা, এবার আমরা চলে যাই মনেরাতে। তাহলে মনেরা, এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। এরা সাধারণত এককোষী হয় বা আদিকোষী। নিউক্লিয়াস সুগঠিত নয় বলতে কি, এটা আমি আগে বুঝিয়েছি তোমাদের পূর্বের ক্লাসে। একটা সুগঠিত নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি, এই জন্য আমি এই বিষয়ে আর এখন কথা বলতেছি না। শুধু এতটুকুই কি, মনেরা নিউক্লিয়াসটি সুগঠিত নয় এবং এরা এককোষী হতে পারে। এরা সাধারণত এদেরকে আমরা, তোমরা পরে বুঝবা, উপরের ক্লাসে যখন উঠবা তখন জানতে পারবা, এই মনেরাটা হলো সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত। আমরা যে রাজ্য বলি সেটা হলো রাজ্য নম্বর 1, সুপার কিংডম 1। এই 1 এর অন্তর্ভুক্ত হলো মনেরা। তাহলে এই মনেরা এককোষী, নিউক্লিয়াস সুগঠিত নয়, মানে হলো এরা খুব ছোট, যা আমরা খালি চোখে দেখতে পাই না। সাধারণত আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে এদেরকে দেখা যায়। সেক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, এটা কোন কি জাতীয় উদাহরণ হতে পারে বলতো? চোখে দেখতে পাই না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া। তাহলে কি হতে পারে? তাহলে আমরা একটা উদাহরণ দিব। এটা কি? এদের হলো নিউক্লিয়াস সুগঠিত নয়। কি? এককোষী। বৈশিষ্ট্যগুলো দেখো কত সুন্দর আসছে। তারপরে কি? আণুবীক্ষণিক। অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া আমরা এদেরকে দেখতে পাই না। তাহলে এই তিনটির উপর ভিত্তি করে আমরা একটা উদাহরণ দিতে পারি। সেটা হলো কি? উদাহরণ ব্যাকটেরিয়া। তোমরা আমার কথা এবং লেখা দুটোই যদি পরিষ্কার বা ভালো মতন বুঝতে না পারো, সেক্ষেত্রে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবা। তাহলে আমরা মনেরা রাজ্যের, মনেরা এটা তো রাজ্য না, এটা মনেরা জগৎ। এই জগতের প্রাণীদের যে বৈশিষ্ট্য বা জীবদের যে বৈশিষ্ট্য, তাদের আমরা বৈশিষ্ট্য জানলাম এবং এক্সাম্পল জানলাম। ঠিক একইভাবে বাকি চারটারও বৈশিষ্ট্য আছে, বর্ণনা আছে এবং উদাহরণ আছে। তোমরা বইয়ের সঙ্গে সম্পর্ক রাখবা। আমি বারবার একটা কথাই বলছি, তোমরা অবশ্যই বই ফলো করবা। বইয়ের কোনো বিকল্প নাই। আমি মুখ দিয়ে কথা বলবো, তোমরা শুনবা, শুনতে ভালো লাগবে, কিন্তু দেখা যাবে যে চর্চা না করলে, বইয়ের সঙ্গে না দেখলে, খাতায় না লিখলে এটা ভুলে যাবা। আচ্ছা, এবার আসি প্রোটিস্টা। প্রোটিস্টা রাজ্যের, প্রোটিস্টা জগতের জীবগুলার বৈশিষ্ট্য কেমন হবে? এদের বৈশিষ্ট্য হবে এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এদের বসবাস কিভাবে? একক অথবা দলবদ্ধ আকারে বাস করে। দলবদ্ধ আকারে বাস করা কেমন? আমরা দেখো মাঝে মাঝে চোখে দেখি যে নদীতে যখন হাঁসের যে দল যাচ্ছে, কখনো একটা হাঁস এককভাবে থাকে, আবার কখনো সব হাঁস যৌথভাবে একসঙ্গে ভাসে।
তাই না? তাহলে একটা হাঁস যেদিকে যাবে পিছনের গুলো ঠিক একই ওই দিকেই যাবে। তাহলে এটা হলো তাদের দলবদ্ধভাবে বসবাস করার একটা ধরন। ঠিক এই প্রতিষ্ঠা রাজ্যের প্রতিষ্ঠা জগতে যে প্রাণীগুলো আছে, যে জীবগুলো আছে, তারা কি করে? তাদের বৈশিষ্ট্য হলো এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের নিউক্লিয়াস সুগঠিত এবং এদের বসবাস একক অথবা দলবদ্ধভাবে বসবাস করে। তাহলে আমরা এখানে এইটুকুই মুছে দেই। এইটুকু মুছে দিয়ে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই রাজ্যটির বৈশিষ্ট্য কি? এই রাজ্যটির বৈশিষ্ট্য দেখো তো, এই রাজ্যটির বৈশিষ্ট্য নিউক্লিয়াস সুগঠিত, এককোষী বা বহুকোষী। বহুকোষী। তারপর কি? আণুবীক্ষণিক। এটা বাদ দিয়ে দিলাম, এটা মুছে দিয়ে কি করলাম? এরা একক বা দলবদ্ধ আকারে বসবাস করে। উদাহরণ উদাহরণ হিসাবে দিব অ্যামিবা। অ্যামিবা তোমরা দেখো নাই? অ্যামিবা। তাহলে প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যটা কি হলো? এদের নিউক্লিয়াস সুগঠিত, এরা এককোষী বা বহুকোষী হতে পারে, এরা একক বা দলবদ্ধ আকারে বসবাস করে। এক্সাম্পল হিসাবে আমরা বললাম কি? অ্যামিবা। এবার আমরা চলে যাই পরেরটাতে, ফানজাই। ফানজাই তোমরা দেখেছো, এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এরা সাধারণত তোমার মৃতজীবী বা পরজীবী হিসাবে বসবাস করে। তাহলে এরা কি মৃতজীবী উদ্ভিদের উপর বেড়ে ওঠে, মানে কি এরা পরজীবী, অন্যের উপর ভর করে বেঁচে থাকে। তাহলে এই রাজ্যের এই জগৎটার জীব হিসাবে আমরা কি বলতে পারি বলো তো? তোমরা দেখেছো এটার নাম হলো মাশরুম। আর গ্রাম্য ভাষায়, আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বলে থাকি কি? ব্যাঙের ছাতা। এখন চোখ বন্ধ করে দেখো তো, কোথাও একটা মরা গাছ পড়ে আছে দীর্ঘদিন ধরে, সেখানে এই এই যে এইরকম টাইপের, মুছে দিই, দেখো তো এরকম কিছু দেখেছো কিনা? এরকম ব্যাঙের ছাতা গাছের উপরে সাদা রঙের দেখেছো? অবশ্যই দেখেছো। এটাকে আমরা মাশরুম বলি সাধারণত। তাহলে ফাঙ্গাইয়ের বৈশিষ্ট্য কেমন হলো? এরা শোষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করে, এরা মৃতজীবী বা পরজীবী। প্লান্টি। প্লান্টি কথাটার অর্থ তুমি বুঝতে পারছো, উদ্ভিদ জাতীয় যত জীব আছে সেগুলোকে আমরা বলি কি? প্লান্টি রাজ্যে অন্তর্ভুক্ত। এদের বৈশিষ্ট্য তোমাদের জানা কথা, আমি আর কিছু বলবো না। এরা প্রজননের মাধ্যমে বংশবিস্তার করে। এদের বংশবিস্তারের পদ্ধতি, খাবার গ্রহণ করার পদ্ধতি তোমরা জানো। এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে এবং খাবার গ্রহণ করে। এদের বেড়ে ওঠা, এদের বংশবিস্তার অনেক সময় তোমার স্পোরের মাধ্যমে হয়, অনেক সময় তোমার অঙ্গজ প্রজনন হয়, অনেক সময় রেণুর মাধ্যমে হয়। এদের উদাহরণ হিসাবে বলা যায় যে কোনো ধরনের উদ্ভিদ, যেমন আম গাছ, কলা গাছ, বাঁশ গাছ, তোমরা এগুলা দেখতে পাচ্ছ, বুঝতে পারছ। প্লান্টটি এটা খুবই সহজ এবং তোমাদের বুঝতে পারার মতনই একটি রাজ্য। এবার দেখো অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়াতে কি আছে? অ্যানিমেল মানে কি? অ্যানিমেল মানে প্রাণী। প্রাণীদেরও জীবন আছে, তাই এরা জীব জগতেরই একটি উপাদান। প্রাণীদেরও জীবন আছে, এ কারণে এরা জীব জগতের উপাদান। কিন্তু অ্যানিমেল থেকে অ্যানিমেলিয়া, অর্থাৎ প্রাণী জগৎ, প্রাণীদের ভিতরে যা আছে, মানুষ বলতে পারো, পাখি বলতে পারো, হাঁস মুরগি, যাই বলতে পারো না কেন,
যাই ভাবো না কেন, প্রাণী বলতে যা বুঝি আমরা, সেই অ্যানিমেলিয়া জগতের ভেতরে সেই প্রজাতিগুলো থাকবে। তাহলে এদের খাবার, বসবাস কিভাবে করে, তারপর বংশবিস্তার কিভাবে হয় তোমরা জানো। আমরা কিভাবে খেয়ে থাকি, আমাদের বসবাস কেমন, আমাদের ধরন কেমন, জানো না? তাই এই রাজ্যের উদাহরণটাও খুব সহজ হবে। যেমন মানুষ, যেমন মুরগি বাচ্চা, যেমন একটি ছাগলের বাচ্চা। বুঝতে পেরেছো? তাহলে দেখো, গত ক্লাসে আমরা যে 5টি জগতের নাম দেখেছিলাম, সেই 5টি জগৎ সম্পর্কে আজকে জানলাম। তাহলে শ্রেণী বিভাগ বর্ণনাটা আমাদের হয়ে গেল। তাহলে 1 নম্বর টপিকটা শেষ, তাই তো? এবার আমরা যাব উদ্ভিদের প্রকারভেদ। উদ্ভিদের প্রকারভেদ তোমরা অনেক ধরনের উদ্ভিদ দেখেছো, অনেক ধরনের উদ্ভিদ দেখেছো চলার পথে। সেই উদ্ভিদগুলা সব উদ্ভিদ একরকম নাই। কোন উদ্ভিদে আমরা ফল খাচ্ছি, কোন উদ্ভিদে ফুল দেখছি, কোন উদ্ভিদের ফুল ফল কিছুই হয় না। এটা কারণ কি? তাহলে এটার কারণ আছে বলেই এরা আলাদা আলাদা, তাই না? আমরা যেমন আপেল গাছে আপেল খাচ্ছি, ডুমুর গাছে ডুমুর খাচ্ছি। আমরা ডুমুর খাই কিন্তু ডুমুরের ফুল দেখতে পাই না। কেমন অবাক করা বিষয় না? এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করেই উদ্ভিদদের, সরি আমি একটু মুছে দিছি এখানে, এটা ছিল কি উদ্ভিদদের প্রকারভেদ। এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে উদ্ভিদদেরকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত 2 ভাগ হলো ফুল ও ফলের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। সেটা হলো একটা অপুষ্পক উদ্ভিদ আর একটা সপুষ্পক উদ্ভিদ। 1 নম্বর কি হলো? অপুষ্পক। অপুষ্পক উদ্ভিদ আর একটা সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ এই কথাটার ভেতরে দেখো এদের একটা ছোট্ট অর্থ লুকিয়ে আছে। এই অর্থটা কি? অপুষ্পক মানে পুষ্প মানে ফুল, আর অ মানে থাকে না। যেমন মত, অমত। আমার এই কথার পক্ষে মত আছে, এই কথার পক্ষে আমার অমত। মানে কি? আমি ওর সাথে নাই। তাহলে এই পুষ্পকের সঙ্গে, পুষ্প মানে ফুল, পুষ্পকের সঙ্গে অ লাগানো আছে, মানে এখানে ফুল হয় না। তাহলে অপুষ্পক উদ্ভিদ কোনগুলা? যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না, সে সকল উদ্ভিদকে আমরা বলবো কি? অপুষ্পক উদ্ভিদ। যে সকল উদ্ভিদের ফুল এবং ফল হয়, সে সকল উদ্ভিদকে আমরা বলবো কি? সপুষ্পক উদ্ভিদ। আমরা তো অনেক উদ্ভিদ দেখেছি, কখনো কি এভাবে ভেবেছি? বলো তো, ভেবেছি? ভাবি না। এই কারণেই দেখো যে তোমরা ছোট থেকে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে আস্তে 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 আজকে ক্লাস 6 এ উঠেছো, এবং আগামীতে যখন 7 এ উঠবা, 8 এ উঠবা, তোমরা যখন পড়াশোনা করবা বিজ্ঞান নিয়ে, তখন দেখবে যে আরো মজার মজার তথ্য পাবা, তোমাদের আরো ভালো লাগবে। আমি যেমন তোমাদেরকে বলতে এখন ভালো লাগছে আমার, যে তোমরা মনোযোগ সহকারে আমার গল্পগুলো শুনছো। আমি তো গল্পই করছি, তাই না? আমি অঙ্ক করাচ্ছি, সূত্র দিচ্ছি, দেই নাই। পুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এদের মূল, কাণ্ড, পাতা এগুলা কিছু নাই, লতার মতন সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী মানে এই যে এরকম, মনে করো এরকম। আমি একটু বলি, একটু ছবি আঁকাই দিই, তাহলে তোমরা বুঝবা সমাঙ্গদেহীটা কেমন। মনে করো এরকম, এরকম উদ্ভিদটা এরকম হবে, কিন্তু মাঝে মাঝে তোমার ওই যে গিট্টুর মতো থাকবে। বাঁশ দেখেছো? বাঁশ, বাঁশের যে আমরা কি বলি, তোমাদের এখানে এই ভাষাতে কি বলে? তোমাদের এদিককার এই ভাষাতে কি বলে জানি না, আমাদের এলাকায় বলে গিরো, পোর, স্পোর, এরকম বলে না? যাই হোক, সমাঙ্গদেহী উদ্ভিদগুলো এরকম, এদের মূল, কাণ্ড, পাতা থাকে না। এরা এই যে এরকম খাস যে ডিভাইডেশন, যে ভাগটা, এটাকে বলা হয় স্পোর, এবং এদের বংশবিস্তারও হয় এই স্পোরের মাধ্যমে। বুঝতে পেরেছো? তাহলে আমরা অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে জেনে নিই। এবার
আমরা জানবো কি সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের উদাহরণ তো তোমরা নিজেই দিতে পারো, আমি আর না দিই। এটা তোমাদের খুব ভালো বোঝার কথা যে যাদের ফুল এবং ফল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। তাহলে এটা কি? ডাব গাছ, আমরা ডাব খাই, ডাবের ফুল হয়। আম গাছ, আম খাই, আমের ফুল হয়। তাহলে এই উদ্ভিদের কি ফুল এবং ফল হচ্ছে। এদের বংশবিস্তার কিভাবে হয়? এদের বংশবিস্তার এদের বংশবিস্তার হয় অঙ্গজ প্রজননের মাধ্যমে অথবা বীজের মাধ্যমে। যেমন আমের বীজ রোপণ করলে আম গাছ ওঠে। আবার কিছু কিছু কি অঙ্গজ প্রজনন, মানে কি শরীরের আরেকটা অঙ্গ থেকে আরেকটা গাছ হচ্ছে, শরীরের একটা অঙ্গ থেকে আরেকটা নতুন গাছ হচ্ছে। যেমন কলা গাছ দেখবা, কলা গাছের নিচে থেকে আরেকটা কলা গাছের ছোট চারা উঠলো, এটা অঙ্গজ প্রজনন। তাহলে অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ আমরা বুঝেছি, বিস্তারিত শুনলাম, একটু বর্ণনা শুনলাম, উদাহরণ জানলাম। সেই জগৎগুলা কি কি? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টিড, অ্যানিমেলিয়া। এই জগৎগুলো আবিষ্কার করে কে? বিজ্ঞানী মার্গিলিস এবং হুইটেকার। কত সালে? 1978-এ। তারপরে হলো কি উদ্ভিদের প্রকারভেদ। ফুল এবং ফলের ভিত্তিতে উদ্ভিদকে ক প্রকারে ভাগ করা যায়? দু প্রকারে। কি কি? অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। এই যে আমরা 3টা 4টা পাঠ করলাম তোমাদের বই অনুসারে, তোমাদের বইয়ে সম্ভবত এই পেজটা হলো তোমাদের 13-14, 13-14 এবং 15, 13-14-15 পৃষ্ঠাতে তোমরা এই আমার আজকের এই কথাগুলো পাবা। তোমরা বই ফলো করবা, খাতায় অনুশীলন করবা। আর তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। ততক্ষণে ভালো থাকবা, পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থেকো।